15 বছর পরে বাংলাদেশে পাকিস্তানের বিদেশ সচিব এবং যেমনটা জানা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে পারেন। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তারপরই কিন্তু রীতিমতো একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে পাকিস্তানের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের সমীকরণ অনেকটাই মসৃণ হয়েছে। এবার বাংলাদেশ সফরে পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচ এবং বৈঠক রয়েছে মোহাম্মদ ইউনূসের সঙ্গে যেমনটা জানা যাচ্ছে, এবং সেই বৈঠকে কোন কোন বিষয়গুলোর উপর নজর দেওয়া হতে পারে, তাহলে কি আরো অনেকটাই মসৃণ হবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, সমস্তটা আমরা জানবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুজানু মিত্র। সুজানু, আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি আসন অলংকৃত করার পর থেকেই পাকিস্তানের সঙ্গে যে একটা কূটনৈতিক সম্পর্ক ছিল বাংলাদেশে, সেই সম্পর্ক কিন্তু খানিকটা মসৃণ হয়েছে। তাহলে এবার বিদেশ সচিব কি হতে পারে? তাহলে দেখো, এটা ঠিক যে 5ই আগস্টের পর থেকে পাকিস্তানের সঙ্গে অনেকটাই সখ্যতা বাড়িয়েছে বাংলাদেশ, এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যবে থেকে দায়িত্ব নিয়েছে তখন থেকেই পাকিস্তানের সঙ্গে একটা কূটনৈতিক বোঝাপড়া বেশ ভালো রকমই হচ্ছে, এবং অধিকাংশ সময়ই বাংলাদেশের বন্দরে ঢুকে পড়ছে পাকিস্তানের জাহাজ, সামরিক অস্ত্র নিয়ে আলোচনা হচ্ছে, কখনো পাকিস্তান বলছে তাদের অ্যাটম বোমে বাংলাদেশের নাম লেখা রয়েছে, ফলে বোঝা যাচ্ছিল যে পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ। এবং আজকে এই যে সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে পাকিস্তানের বিদেশ সচিব বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করবেন, তারপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গেও বৈঠক রয়েছে, ফলে সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কূটনৈতিক পর্যায়ে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে এই যে বৈঠক, সেই বৈঠক কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? ভারত কিভাবে দেখছে এই বৈঠকটাকে? এবং আমি আগেই বলেছিলাম যে চীনকে যেমন ভারতবর্ষ খুব ভালোভাবে চেনে, পাকিস্তানকেও কিন্তু খুব ভালোভাবে চেনে, ফলে এক্ষেত্রে বাংলাদেশের এই এশিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে সখ্যতা বাড়ানো, এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাদা করে বৈঠক কি করতে চাইছেন ডক্টর ইউনূস, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদার সাথে প্রথমেই আমরা যে প্রশ্নে যাব সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বৈঠক কূটনৈতিক পর্যায়ে, এটা অন্য কোনো সমীকরণ দিচ্ছে? কারণ পাকিস্তান বলছে তাদের অ্যাটম বোমে বাংলাদেশের নাম লেখা রয়েছে, আবার বলছে যে পাকিস্তান বলছে বাংলাদেশ তাদের ভাই। এরা কি সব ইতিহাস গুলে মেরে দিল নাকি? এই পাকিস্তানের সাথে এই মুহূর্তে যে সম্পর্ক তৈরি করেছে, খুব ঘন ঘন বৈঠক হচ্ছে কিন্তু, এবং 15 বছর পর বিদেশ মন্ত্রকের যিনি সচিব ওখানকার, অর্থাৎ যিনি পররাষ্ট্র সচিব আমনা বালুচ, তিনি 15 বছর পর সেখানে আসছেন। লক্ষণীয়, 15 বছর শেখ হাসিনা যতদিন ছিল ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে পা রাখেনি পাকিস্তানের বিদেশ সচিব। শেখ হাসিনা সাথে তার যে অক্ষটা, সেই অক্ষটাকে পাকিস্তান সবসময় খুব নেক নজরে রেখেছে, এবং স্বাভাবিকভাবে যখন এটার ক্ষমতার পরিবর্তন, যেমনটা তুমি বললে 5ই আগস্টের পর আমরা যদি ধারাবাহিকভাবে দেখি, প্রথম হচ্ছে বন্দরের সাথে একটা সম্পর্ক স্থাপন হয়েছে, তারপর হচ্ছে কূটনৈতিক স্তরে অত্যন্ত ঘন ঘন তাদের মধ্যে সম্পর্ক স্থাপন হচ্ছে। এ ওখানে যাচ্ছে, সে ওখানে আসছে, অর্থাৎ তৌহিদ হাসান তিনিও এর পরবর্তী অধ্যায়তে তিনি যাবেন। এবং এই যে আশাটার একটা বড় কারণ হচ্ছে ওয়াকারুজ্জামান বিরুদ্ধে একটা কিন্তু অ্যাটেম্প্ট হয়েছে, বারবার অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে, এবং ডক্টর ইউনূস এই অ্যাটেম্পটা হচ্ছে না, ওয়াকারুজ্জামানকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে দরকার ছিল, আর্মির সহযোগিতাটা দরকার ছিল। তার কারণ হচ্ছে ব্যাপক রক্তপাতের যে আশঙ্কাটা ছিল, সেই আশঙ্কাটার থেকেই হচ্ছে সেনাবাহিনীর সমর্থন, এবং সেনাবাহিনী যে সমর্থনটা দিয়েছিল, তার পরবর্তীকালে হচ্ছে সেনাবাহিনীকে কিভাবে একেবারে ক্ষমতার বৃত্ত থেকে অনেকটা দূরে সরিয়ে রেখে পাকিস্তানের মতো কাউকে যাতে সেখানে বসানো যায়। পাকিস্তান এটা চেষ্টা করছে বারবার করে, কিন্তু বাংলাদেশের যারা জেনারেল যারা রয়েছেন তারা মোটামুটি এককাট্টা রয়েছেন। ফলে সেক্ষেত্রে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অনেকগুলো পরিকল্পনা হয়েছিল। শেষবার তিনি যখন রাশিয়াতে গিয়েছিলেন সেই সময়ও কিন্তু এই পরিকল্পনা রচনা করা হয়েছিল, আগের বারের মতো এবারও ব্যর্থ হয়েছে।
এবং তারপর তুমি যদি দেখো যে পাকিস্তানের এই আশাটার মধ্যে একটা বড় কারণ হচ্ছে লালমনিরহাটের যে সামরিক যে সেখানে ঘাঁটিটা তৈরি করতে চাইছে, যেটা ডক্টর ইউনূস একেবারে রেড কার্পেট দিয়ে তিনি চীনকে আমন্ত্রণ করে নিয়ে আসছেন লালমনিরহাট থেকে খুব কাছে, যেহেতু চিকেন নেক, অর্থাৎ চিকেন নেকটাকে ডিস্টার্ব করার একটা অভিপ্রায় দীর্ঘদিন ধরে রয়েছে। তারা বিলক্ষণ জানে যে ডিস্টার্ব করা ছাড়া, কিছু ক্ষয়ক্ষতি করা ছাড়া ভারতকে কিন্তু ওইভাবে কিছু করা যাবে না। এমনকি যেটা উত্তর পূর্ব ভারতের যে ল্যান্ডলক সিচুয়েশনসটাকে তারা বলছেন, এটা কিন্তু ভারত সবসময় চিকেন নেকটার ব্যাপারে অত্যন্ত দৃঢ়, কড়া এবং সতর্ক পদক্ষেপ নিয়ে আছে। এবং সাম্প্রতিক যদি ঘটনাবলীগুলোকে তুমি যদি লক্ষ্য করো, তাহলে তুমি দেখতে পাবে যে ভারতের অভ্যন্তরেও বিভিন্ন রকম শক্তি তারা চেষ্টা করছে বিভিন্ন রকম উত্তেজনা তৈরি করার, উত্তর পূর্ব ভারতের চেষ্টা করছে। এবং এই সবকটার পেছনে যদি খুব গভীরভাবে দেখা যায়, তাহলে বিদেশি বিভিন্ন যে ডিজাইনগুলো কাজ করছে, ডিস্টার্ব করছে বারবার করে, হচ্ছে ভারতের অর্থনৈতিক উন্নয়নটাকে সেটাকে তারা। এবার আপনার কাছে তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ডক্টর ইউনূস একবার চীনের সঙ্গে বৈঠক করছেন, চীনের সঙ্গে বৈঠক করতে গিয়ে তিনি বলছেন যে বিনিয়োগ করুন, আসুন, বাংলাদেশের ইকোনমিক জোন, সেই ইকোনমিক জোন একেবারে প্রস্তুত রয়েছে। আবার কখনো বিমস্টেকের আধারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন, সেখানে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে আলোচনা হচ্ছে, তিস্তা জল বন্টনের যে জট সেটা কাটানো নিয়ে আলোচনা হচ্ছে, বৈদ্যুতিকরণ নিয়ে একটা আলোচনা হচ্ছে, কারণ আদানির প্রচুর টাকা বাকি। আবার তিনি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে করছেন। আসলে কি মানে এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে একটা নির্ণায়ক হতে চাইছে বাংলাদেশ? একটা হতে চাইছে, তার কারণ হচ্ছে যে যদি তুমি জুলাই আগস্টের সময় যদি স্লোগানগুলো লক্ষ্য করো, যে ভারতের একাধিপত্যকে তারা মানতে চায় না, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে তারা কথা বলতে চায়, এবং ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে গেলে তাই তো সহযোগী শক্তিই দরকার। পুরনো তাদের যে সহযোগী পাকিস্তান, যে পরাজিত শক্তি সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে, সুযোগ পেলে সে তাকে কামড় দেবে, ঠিক সেটাই তারা করতে চাইছে। এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনা যেহেতু বিতাড়িত, এবং সেদিনের পরাজিত শক্তি আজকে বিনা নির্বাচনে তারা ক্ষমতা নিয়েছে, এবং ক্ষমতা নেওয়ার পর যথেচ্ছাচার করছে, ফলে তাদের একটা খোয়াব থাকতেই পারে যে এশিয়ায় ভারতের একাধিপত্যকে ক্ষুণ্ণ করার জন্যে চীন এবং পাকিস্তানকে যদি ওপেন করা যায়, এবং চীনের যেহেতু ভারতের আশেপাশের অনেকগুলো দেশে, যেখানে ধরো শ্রীলঙ্কা বলো বা হচ্ছে বার্মা বলো, মানে যেটা মায়ানমার বা নেপাল বলো, বিভিন্নভাবে কিন্তু ভারত বিরোধী শক্তিগুলোকে একধারে তারা অ্যাক্টিভেট করছে, ভারত বিরোধী শক্তিগুলোকে অ্যাক্টিভেট করে হচ্ছে ভারতের উপর চাপ তৈরি করছে, এবং নিজেদের মধ্যে একটা সংহতি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এই সংহতি আখেরে খুব বেশি ফলপ্রসূ হবে না। তার কারণ চীন অর্থনৈতিকভাবে যে জায়গায় আছে, বাংলাদেশের অর্থনৈতিক করুণ অবস্থা, পাকিস্তানের অর্থনৈতিক করুণ অবস্থা, একটা দরিদ্র দুর্বল দেশের সাথে কী হবে তারা জানে ভালো মতো। এই ভারত বিরোধী শক্তিকে উস্কে দেওয়া এবং ভারতের বিরুদ্ধে যাতে একটা পক্ষ তৈরি করা যায়, এটাতে বাংলাদেশ মদত দিয়ে বাংলাদেশ 2 পয়সা অর্জন করতে চাইছে। তার কারণ এই কর্মকাণ্ডের জোরে ডক্টর ইউনূস কি উত্তরটা দেবেন সে দেশের মানুষকে এটাও ধরিয়ে কৃচ্ছ সাধন করো। এরপর তিনি একটা বলবেন যে আমাকে দেখুন, আমার বয়স 86 বছর, আমি খুব অল্প বয়সে এত কৃচ্ছ সাধন করেছি, যে কারণে হচ্ছে আমার আজকে মানে আপনারা প্রত্যেকে কৃচ্ছ সাধন করুন, আপনারা প্রত্যেকে এক একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব হয়ে উঠবেন। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে প্রেক্ষাপটে এরকম যদি আমরা দেখি যে একবার ভারতের সঙ্গে সখ্যতা তৈরি, একবার পাকিস্তানের সঙ্গে, একবার চীনের সঙ্গে, কোনোভাবে কি আগামী দিনে নির্বাচন এলে স্থায়ী সরকারের নির্বাচিত প্রতিনিধি হওয়ার, বিশেষ করে স্থায়ী সরকার এলে তার প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন ডক্টর ইউনূস, যাতে এশিয়ান কান্ট্রিগুলো তাতে সমর্থন করে, খুব একটা মানে তাকে একটা সম্মানজনক জায়গা দেয়, সেরকম কিছু আশা তিনি করছেন নাকি? আজকে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডক্টর ইউনূসের হয়তো ইচ্ছে রয়েছে, বা যদি সেরকম না হয় রাষ্ট্রপতি, তারপর হচ্ছে যদি মনোমতভাবে একটা সংসদ তৈরি হয়, তাহলে আইন সংস্কার করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করার তারা চেষ্টা করবেন। সেরকম একটা লক্ষ্য কিন্তু ডক্টর ইউনূসের নেই। তার কারণ হচ্ছে রাষ্ট্রপতি হলে রাষ্ট্রপতি ভবনেই মানে সুবিধা।
প্রধানমন্ত্রী হতে গেলে তাকে হচ্ছে একটা বড় জোট তৈরি করে, প্রথম হচ্ছে আওয়ামী লীগকে হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হয়তো দিতেই হবে। তার কারণ যেভাবে শেখ হাসিনা এখন গর্জন করছেন এবং যেভাবে হচ্ছে আজকেই যেটুকুনি খবর পেলাম ডক্টর ইউনূসের বাড়ির সামনে কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা গিয়ে বিক্ষোভ দেখিয়ে এসছে, অর্থাৎ দীর্ঘদিন তারা চুপচাপ পড়ে পড়ে মার খাবে আওয়ামী লীগ, এমনটা কিন্তু ভেবে নেওয়ার কোনো কারণ নেই। সেই জায়গা থেকে যদি নির্বাচন হয়, আজকে বিএনপির সাথে বৈঠক আছে ডক্টর ইউনূসের এবং বিএনপির যিনি শীর্ষকর্তা, এই আপডেটটাও নিশ্চয়ই আমরা প্রত্যেকে জানি, যারা জানেন না তারা জেনে রাখুন যে তারেক রহমানের সাথে এবং খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে এসেছেন গতকালই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং তাদের যে বক্তব্য যে পুরনো যে জোট 2001 এবং 2006 মধ্যে যে জোটটা ছিল সেই জোটটা হবে, পারলে সেখানে নাগরিক শক্তি, নাগরিক যে পার্টিটা তৈরি হয়েছে তাদেরকেও নিয়ে যায়, তাদের 8-10টা সিট, মানে এই সার্জিস যারা আছে তা তো এমনিতে তো জিততে পারবে না নির্বাচনে যদি পেছন থেকে পাওয়ার্ড বাই কেউ না থাকে। কারণ সার্জিস একটা জনসভা করেছে, অর্ধেক লোকই ভর্তি হয়নি, মানে ও ছাত্র সমাজেও আসেনি। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ ভোটে দাঁড়াবে, আওয়ামী লীগ কমন শত্রু, 3 জনের জোট করে যদি তারা জিতে আসতে পারে তাহলে বাংলাদেশের সংসদে তারা আইনগুলোকে পরিবর্তন করে নিয়ে একটা পাকাপাকি বন্দোবস্ত করার দিকে এগোচ্ছে। সুতরাং এইরকম পরিস্থিতি যদি একটু ম্যাচিওর্ড হয়, খুব একটা আশ্চর্য হয় না সুচারু যে ডিসেম্বরের মধ্যেও তাহলে ভোটটা হলেও হয়ে যেতে পারে। অর্থাৎ যে ইঙ্গিত আপনি দিচ্ছেন ডিসেম্বরে ভোটটা হলেও হতে পারে, বিএনপির সঙ্গে এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ এবং ইউনূস সত্যি এশিয়ান কান্ট্রিগুলোকে হাতে রেখে চাইছেন যে নির্বাচনটা একবার করিয়ে দিয়ে যদি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলেই কেল্লা ফতে। কিন্তু তার আশা কতটা পূরণ হবে আর পাকিস্তানের সঙ্গে এই বৈঠক কতটা ফলপ্রসূ হবে, কূটনৈতিক স্তরে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত রয়েছে কিনা সেটা আরও স্পষ্ট হবে কিনা, নাকি ধোঁয়াশাতে থাকবে, আর একটু সময় গেলেই সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একেবারে সুচারু, অবশ্যই নজর থাক। আপাতত ধন্যবাদ তোমাকে। নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। ইতিমধ্যে পাকিস্তানের বিদেশ সচিব পৌঁছে গিয়েছেন বাংলাদেশে। 15 বছর পরে বাংলাদেশ সফরে পাকিস্তানের বিদেশ সচিব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনূসের সঙ্গে একদিকে যেমন বৈঠক রয়েছে, তার পাশাপাশি 2 বিদেশ সচিবের সঙ্গে বৈঠক। আন্তর্জাতিক ক্ষেত্রে পরস্পরের প্রতি সহায়তা কিভাবে বৃদ্ধি পেতে পারে কথা হবে 2 বিদেশ সচিবের সঙ্গে, এমনটাই কিন্তু সূত্রের খবর।